সহকারী প্রশিক্ষক, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স কর্মরত চালাচ্ছি। আজকে আপনাদের সাথে সিলিং এবং ব্যান্ডেজ নিয়ে কথা বলবো। আমাদের কিন্তু এই সিলিং ব্যান্ডেজের প্র্যাকটিক্যাল একটা পরীক্ষা হয়। আপনাদের আজকে আমরা সিলিং ব্যান্ডেজ নিয়ে ক্লাসে আলোচনা করব এবং যেটা পরবর্তীতে আপনাদের প্র্যাকটিক্যাল ক্লাস হবে। প্র্যাকটিক্যাল ক্লাসে আরো ভালো বুঝতে পারবেন কিভাবে সিলিং বা ব্যান্ডেজ দিতে হয়। প্রথমে আসি, আমরা এই আলোচনা থেকে যেগুলো জানবো, যেমন ড্রেসিং কি, ড্রেসিং সম্পর্কে জানবো, ব্যান্ডেজ এবং সিলিং এর বাস্তব ব্যবহার, ত্রিকোণী ব্যান্ডেজ। আসলে আমরা প্রাথমিক চিকিৎসক হিসেবে আমরা ত্রিকোণী ব্যান্ডেজ ব্যবহার করে থাকি। ত্রিকোণী ব্যান্ডেজ দিয়ে আমরা কি কি ধরনের সিলিং দিতে পারি সেটা সম্পর্কে জানবো। ত্রিকোণী ব্যান্ডেজের ব্যবহার, ত্রিকোণী ব্যান্ডেজের কিভাবে ভাঁজ করতে হবে, সিলিং কি এবং সিলিং এর প্রকার। প্রথমে আসি, ড্রেসিং কি। ক্ষতস্থান পরিষ্কার করে ঢেকে রাখার জন্য যে আবরণ বা প্যাড ব্যবহার করা হয় তাকে ড্রেসিং বলে। আচ্ছা, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? তো ড্রেসিংটা হচ্ছিল যে মানে যে কেটে গেলে আমরা যখন সেটাকে পরিষ্কার করে, প্রথমে কি করি, সেটাকে পরিষ্কার করে প্রথম একটা প্যাড দিই, অ্যান্টিসেপটিক ব্যবহার করে, একটা কাপড় ব্যবহার করি বা একটা মানে টুকরো কাপড় ব্যবহার করি এবং সেই ক্ষত স্থানে মানে পরিষ্কার করে ঢেকে দেওয়ার জন্য যে কাপড়টা ব্যবহার করা হয় সেটি হচ্ছে প্যাড। আর এই যে পরিষ্কার করে যে প্যাড দিয়ে ঢেকে দেই যাতে জীবাণু মুক্ত থাকে আর কি, এই জন্য যে কাজটা করা হয় সেটা হচ্ছে ড্রেসিং। পরিষ্কার করে স্থানটাকে জীবাণু মুক্ত করে আমরা যে মানে ঢেকে দিচ্ছি যে ড্রেসিং। ভিডিওতে আসতেন ভালো হতো স্যার। হ্যাঁ, ভিডিওতে আসবে। ব্যান্ডেজ ওই ড্রেসিং কে আটকে রাখার জন্য, মানে সঠিক স্থানে ধরে রাখার জন্য যে বাঁধন দেওয়া হয়। দেখার কথা বলছিলাম, দেখতে পারলে ভালো। আমাকে দেখতে পাচ্ছেন না? স্যার আছে তো, পিকচার আছে, পিকচারে দেখা যাচ্ছে। স্যার আপনার ভিডিও অফ করা আছে স্যার। স্যার ভিডিওতে আছে, স্যার ভিডিও করা আছে। তো একটু স্যার উপকার হলো স্যার, কিভাবে মানে কনসেন্ট্রেশন ভালোভাবে করা যায়। ভিডিওতে দেখতে পাচ্ছেন না? আমি তো ভিডিওতে আছি। আচ্ছা, ভিডিওতে দিচ্ছি আমি। দেখতে পাচ্ছেন আমাকে? জি স্যার, এখন দেখা যাচ্ছে। অনেক অনেক ধন্যবাদ স্যার। আচ্ছা, সরি ফর দ্যাট। আসলে আমার এখানে মিউজিক অফ এটা একটু প্রবলেম হচ্ছে আর কি, এই জন্য আমি একটু আপনাদের সাউন্ডটা দিয়েছি। স্যার এটা কোনো সমস্যা না স্যার, আপনাকে একটু দেখতে পারলে স্যার আমরা সব করতে স্যার, এটা কোনো সমস্যা না। এখন দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। এটা আমাদের ব্যান্ডেজ, অ্যাকচুয়ালি ব্যান্ডেজটা আমরা সাধারণত দুই ধরনের ব্যান্ডেজ ব্যবহার করে থাকি। ত্রিকোণী ব্যান্ডেজ, একটা হচ্ছে রোলার ব্যান্ডেজ। প্রাথমিক চিকিৎসক যারা, তারা এই ত্রিকোণী ব্যান্ডেজটা ব্যবহার করে থাকে। আর যারা আসলে যে ডাক্তারের রোলার ব্যান্ডেজ ব্যবহার করে থাকে।
ব্যান্ডেজ, এই ত্রিকোণী ব্যান্ডেজের 38 বর্গ ইঞ্চির কাপড়কে যদি আমরা হারাহারি কাটি তাহলে আমরা ত্রিকোণী ব্যান্ডেজ পাবো, মানে দুটো ত্রিকোণী ব্যান্ডেজ পাবো। প্রাথমিক চিকিৎসকরা সাধারণত এই ত্রিকোণী ব্যান্ডেজ ব্যবহার করে থাকে বিভিন্ন ধরনের ব্যান্ডেজ বা স্টিলিং ব্যবহার করার জন্য। ত্রিকোণী ব্যান্ডেজটা ঠিক এই যে আমরা ছবি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ত্রিকোণী ব্যান্ডেজ। এই যে ত্রিকোণী ব্যান্ডেজের আমাদের বিভিন্ন পয়েন্ট গুলো জানা দরকার। যেমন যে সর্ব অগ্রভাগে যেটা সেটা হচ্ছে পয়েন্ট, দুই পাশে দুইটা পার্শ্ব বা সাইড এবং দুইটা কর্ণাকে বলা হয় প্রান্ত বা এন্ড, আর নিচে হচ্ছে বেস। আমরা যখন ত্রিকোণী ব্যান্ডেজ ব্যবহার করে যখন বিভিন্ন ধরনের সিলিং বা ব্যান্ডেজ ব্যবহার করব তখন এই যে পয়েন্টগুলো সম্পর্কে আমাদের জানতে হবে আর কি। কোন পয়েন্ট কোন দিকে থাকবে, বেস কোন দিকে থাকবে, থাকবে। অনেক সাউন্ড হচ্ছে। আচ্ছা, ত্রিকোণী ব্যান্ডেজের যে ব্যবহার গুলো আমাদের জানা দরকার। এই ত্রিকোণী ব্যান্ডেজ দিয়ে আমরা ড্রেসিং এবং স্প্লিনকে যথাস্থানে সঠিক রাখা এবং ভাঙারকে অনড় রাখার জন্য ব্যবহার করতে পারি। স্প্লিন, আপনাদের হাড় ভাঙার কি ক্লাস হয়েছে? হয়েছে স্যার। তাহলে স্প্লিন সম্পর্কে জানবেন আপনারা। স্প্লিনটা ছিল ভাঙা হাড়কে অনড় রাখার জন্য ব্যবহার করা হয়। তো ড্রেসিং বা এই যে প্যাড এবং স্প্লিনকে যথাস্থানে ধরে রাখার জন্য আমরা এই ব্যান্ডেজ ব্যবহার করে থাকি। প্রাথমিক চিকিৎসক হিসেবে আমরা ত্রিকোণী ব্যান্ডেজ ব্যবহার করি। তো জখম স্থানে সাপোর্ট দেওয়া, সিলিং হিসেবে ব্যবহার করা, রক্তপাত নিয়ন্ত্রণ করার জন্য এই ব্যান্ডেজ ব্যবহার করা হয়। প্যাড এবং রিং প্যাড হিসেবে ব্যবহার করা হয়। আহতকে বহন করার জন্য ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের কাজেই কিন্তু এই ত্রিকোণী ব্যান্ডেজ ব্যবহার করা হয়। ত্রিকোণী ব্যান্ডেজের কিছু ভাঁজ আছে, আমরা এই ভাঁজগুলো জানা দরকার। এটা ছিল খোলা ব্যান্ডেজ, মানে খোলা অবস্থায় যখন থাকে। তারপর হচ্ছে চওড়া ভাঁজ, যখন তারপর হচ্ছে সরু ভাঁজ। এই দুইটা ভাঁজ আছে। আমরা একটু এই যে উপরে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে একটা ত্রিকোণী ব্যান্ডেজের খোলা অবস্থানে থাকলে যেরকম হয়। তারপর হচ্ছে চওড়া ভাঁজ, এটাকে দুইটা ভাঁজ দিলে চওড়া ভাঁজ হবে। এই চওড়া ভাঁজটাকে যদি আরো ভাঁজ দেই তাহলে সরু ভাঁজ হবে। এই ভাঁজগুলো আমরা যখন ব্যান্ডেজ করব তখন এই ভাঁজগুলো আমাদের প্রয়োজন হবে। বিভিন্ন ধরনের ব্যান্ডেজ বা বিভিন্ন ধরনের সিলিং এর ক্ষেত্রে এই ভাঁজগুলো আমাদের প্রয়োজন হবে। রোলার ব্যান্ডেজের কথা বলছিলাম, মানে বিশেষ করে ডাক্তাররা যে ব্যান্ডেজ ব্যবহার করে থাকে, এই রোলার ব্যান্ডেজ গুলো ডাক্তাররা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করে থাকে।
হচ্ছে সিলিং। সিলিং কি? সিলিং হচ্ছে ঝুলানো। ক্ষত বা হাড় ভাঙা রোগীর হাতকে অনড় রাখার জন্য ত্রিকোণী ব্যান্ডেজের সাহায্যে যে সাপোর্ট দেওয়া হয় তাকে সিলিং বলা হয়। এই ত্রিকোণী ব্যান্ডেজ দিয়ে কিন্তু আমরা সিলিং দিব। সিলিং এর প্রকারভেদ, অ্যাকচুয়ালি সিলিং 4 প্রকার: লার্জ আর্ম সিলিং, স্মল আর্ম সিলিং, কলার এন্ড কাফ সিলিং এবং সেন্ট জন সিলিং। এই 4 ধরনের সিলিং আমরা ব্যবহার করে থাকি যদি কারো হাত কেটে যায়, ভেঙে যায়, সেটাকে অনড় রাখার জন্য, যাতে নড়াচড়া না করে, হাতটাকে ঝুলিয়ে রাখার জন্য, যেভাবে রাখলে মানে সে ভালো অনুভব করবে বা তার হাতের জন্য ভালো হবে, মানে সেভাবে রাখার জন্য আসলে এই সিলিং গুলো ব্যবহার করা হয়। 4 ধরনের সিলিং। প্রথমে আসি লার্জ আর্ম সিলিং। এই লার্জ আর্ম সিলিং আপনারা দেখতে পাচ্ছেন এখানে লার্জ আর্ম সিলিং দেওয়া হয়েছে। এটা হচ্ছিল কি, আপনার হাতের যদি মানে বেশি অংশ ভেঙে যায়, মানে আপনার ধরেন হাতের কবজা থেকে শুরু করে এই মানে হাতের শেষ পর্যন্ত এই অংশটুকু হচ্ছিল লার্জ আর্ম। তো এই লার্জ আর্ম এই হাতের কোন অংশ যদি ভেঙে যায় বা যদি কেটে যায়, ছিঁড়ে যায়, সেটাকে ঝুলিয়ে রাখার জন্য এই আমরা লার্জ আর্ম সিলিং ব্যবহার করে থাকি। লার্জ আর্ম সিলিং এখানে দেওয়া হয়েছে এবং একটা সোয়াদ দেওয়া হয়েছে, মানে লার্জ আর্ম সিলিং এর পরে যাতে হাতটা নড়াচড়া না করে এই জন্য একটা আরেকটা বাঁধন দেওয়া হয়েছে। এই যে হাতের পাশ দিয়ে আর এই মানে হাতের ভিতর দিয়ে একটা বাঁধন দেওয়া হয়েছে। এই বিষয়গুলো আপনাদেরকে প্র্যাকটিক্যাল করানো হবে। প্র্যাকটিক্যাল যখন আপনারা এই সিলিং গুলো করবেন তখন আরো মানে ক্লিয়ার বিষয়টা বুঝতে পারবেন। এটার পিছনে নিয়ে একটা নট দেওয়া হয়েছে যাতে এটা নড়াচড়া না করতে পারে। এই যে মানে হাতের বেশি অংশ যদি ভেঙে যায়, লার্জ আর্ম যদি ভেঙে যায়, তাহলে আমরা এই লার্জ আর্ম সিলিং দিয়ে থাকি। এটা হচ্ছে লার্জ আর্ম সিলিং। তারপর হচ্ছে স্মল আর্ম সিলিং, মানে হাতের কবজি থেকে অগ্রভাগের আঙুলের অগ্রভাগ এই অংশটুকু বলা হয় স্মল আর্ম। যদি এই অংশে ভেঙে যায়, কবজিতে আঘাত বা এখানে হাতের কোথাও যদি আঘাত লাগে, ভেঙে যায়, তো এই ক্ষেত্রে আমরা স্মল আর্ম সিলিং দিতে পারি। এখানে স্মল আর্ম সিলিং দেওয়া হয়েছে। এই যে কাঁধে আপনারা দেখতে পাচ্ছেন একটা নট দেওয়া আছে, এই অংশটা পিছন দিয়ে নিয়ে এসে এখানে নট দেওয়া হয়েছে। এটা হলো স্মল আর্ম সিলিং। স্মল আর্ম সিলিং দেওয়ার পরও উপরে একটা সোয়াদ দেওয়া হয়েছে। এই যে স্মল আর্ম দেওয়া হয়েছে, এরপরে যাতে আরো নড়াচড়া না করে, হাতটা স্টেবল থাকে, এই জন্য একটা সোয়াদ দেওয়া হয়েছে। প্রত্যেকটা বাঁধনের ক্ষেত্রে বা প্রত্যেকটা ব্যান্ডেজের ক্ষেত্রে আমরা একটা সোয়াদ দিতে পারি যাতে ব্যান্ডেজটা নড়াচড়া না করে, যেখানে বাঁধন ব্যান্ডেজ করা হয়েছে সেই অংশটা স্টেবল থাকে। এই যে সিলিং দেওয়া হয়েছে এটাকে বলা হয় স্মল আর্ম সিলিং। কলার এন্ড কাফ সিলিং, মানে এটা হচ্ছিল যে এটার অল্টারনেটিভ একটা নেম আছে, সেটা হচ্ছিল বলা হয় নটি বয় সিলিং। মানে হচ্ছিল দুস্থ বালকের জন্য যে ব্যান্ডেজ দেওয়া হয় বা সিলিং দেওয়া হয়, নটি বয় সিলিং। তার মানে হচ্ছিল নটি বয় সিলিংটা দেওয়া হয় বাচ্চাদের ক্ষেত্রে। অনেক সময় দেখা গেছে কি, তাদেরকে যদি সিলিং দেওয়া হয় তারা কি করে, হাতটা দেখা গেছে যে ওই যে
স্মল আর্ম সিলিং, লার্জ আর্ম সিলিং দেওয়া হলে ওরা হাতটা টেনে মাথার উপর দিয়ে খুলে ফেলবে গাজনটা, তখন এই সিলিংটা সঠিক জায়গায় থাকে না। তো সেক্ষেত্রে তাদেরকে এই সিলিংটা দেওয়া হয়। তাদের হাতে যদি আঘাতপ্রাপ্ত হয়, তাদেরকে যদি এই কলার এন্ড কাপ সিলিং দেওয়া হয়, তারা হাতটা টেনে খুলতে পারে না। দেখেন এটা একটু বলার কাছে এনে কাছাকাছি নটটা দেওয়া হয়, আর এবং হাত যাতে আরো নড়াচড়া না করতে পারে সেই জন্য একটা সোয়াদ দেওয়া হয়েছে। এটাকে বলা হয় কলার এন্ড কাপ সিলিং। সর্বশেষ হচ্ছিল সেন্ট জন সিলিং। সেন্ট জন সিলিংটা হচ্ছিল মানে এই এই সেন্ট জন সিলিংটা যিনি আবিষ্কার করেছিলেন তার নাম হচ্ছে সেন্ট জন। তার নামে এই সিলিংটা মানে এই নামকরণ করা হয়েছে সেন্ট জন সিলিং। বেসিক্যালি এই সেন্ট জন সিলিংটা দেওয়া হয় যদি আপনার বডির এই শোল্ডার জয়েন্ট বা বিউটি বন বলা হয়, কলার বন বলা হয়, এখানে যদি আঘাত হয়, শোল্ডার জয়েন্ট যদি অনেক সময় ডিসপ্লেস হয়ে যায়, তখন হাতটাকে সোজাসুজি না রেখে একটু আড়াআড়ি ভাবে রাখতে হয় এবং এই শোল্ডার জয়েন্ট যাতে নড়াচড়া না করে সেই জন্য ঠিক এইভাবে হাতটা স্থাপন করতে হয় এবং এরপরে একটা সেন্ট জন সিলিং দেওয়া হয়। এই সেন্ট জন সিলিং দেওয়ার পরে আবার এখানে একটা সোয়াদ দেওয়া হয়েছে যাতে হাত আবার নড়াচড়া করতে না পারে। এই সেন্ট জন সিলিং আমরা আগের যে তিনটা সিলিং দেখেছি একটু লক্ষ্য করেন, লার্জ আর্ম সিলিং এবং স্মল আর্ম সিলিং, এরপরে যেটা আছে কলার এন্ড কাপ সিলিং, এই তিনটার এই নট গুলো যে হাত ভেঙেছে সেই হাতের দিকে নটটা দেওয়া হয়েছে। আর সেন্ট জন সিলিং এর ক্ষেত্রে যে হাতে আঘাতপ্রাপ্ত হয়েছে তার সিলিংটা অপোজিট পাশে মানে অপোজিট পাশে তার নটটা দেওয়া হয়েছে। এই জিনিসগুলো আপনারা প্র্যাকটিক্যালি খুব ভালো দেখতে পারবেন। প্র্যাকটিক্যালি একটু এই জিনিসগুলো প্র্যাকটিক্যাল ভালো করে করতে হবে এই জন্য, কারণ এগুলো কিন্তু আপনাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে। কিভাবে সিলিং দিতে হয় এগুলোর প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে, এই জন্য এই বিষয়গুলো আপনাকে কিন্তু ভালো করে জানতে হবে। স্যার একটা কথা ছিল। জি বলেন। স্যার এই সিলিংটা স্যার কোথাও ভেঙে যাওয়ার পরে দেওয়া হবে? সেন্ট জন সিলিং। হ্যাঁ, এটা হচ্ছে সেন্ট জন সিলিং। এটা আমি বলেছিলাম যে এই ধরনের যে কাঁধ আছে না, আপনার এই যে আমার কার্সারটা কি দেখতে পাচ্ছেন? জি স্যার। ছবিতে হ্যাঁ আমি দেখাচ্ছি। জি, স্যার, দেখা যাচ্ছে, স্যার। হ্যাঁ, যদি কাঁধের এখানে মানে যেদিকে সিলিং দেওয়া হয়েছে তার অপর পাশে এখানে কাঁধে যদি শোল্ডার জয়েন্টে আঘাত হয়, বিউটি বর্ন ভেঙে যায়, এই শোল্ডারের যে হাড় আছে এই হাড় যদি ভেঙে যায়, তখন আমরা এই সিলিংটা দিয়ে থাকি হাতটাকে অনড় রাখার জন্য। বুঝতে পেরেছেন? জি স্যার। হাতে কোনো প্রবলেম অনেক, হাতে প্রবলেম অনেক, কিন্তু শোল্ডারে প্রবলেম হচ্ছে। হ্যাঁ, মানে আসলে আমরা তো দেখালাম যে আরো তিনটা সিলিং আমরা দিয়ে থাকি। আমরা এই যে এখানে যেমন যদি হাতের বড় অংশ ভেঙে যায়, মানে লার্জ আর্ম বলা হয়, হাতের কবজি থেকে এই মানে কুনি পর্যন্ত এই অংশটুকু যদি এখানে কোথাও ভেঙে যায় তাহলে লার্জ আর্ম। এখানে আরেকটা বিষয় মনে রাখতে হবে, যদি হাত ভেঙে যায় অনেক ক্ষেত্রে আমাদেরকে আগে স্প্লিন দিতে হবে। স্প্লিন দিয়ে হাতটাকে স্টেবল করতে হবে, অনড় করতে হবে, তারপরে এই সিলিংটা দিতে হবে। নয়তো দেখা গেছে কি হাত ভেঙেছে, হাত নড়াচড়া করবে। মানে স্প্লিন যেটা দিতে হবে, যেটা আসলে যে কি যে আমরা স্প্লিন কেন দিই, হাত থেকে অনড় রাখার জন্য। যদি ফ্র্যাকচার হয়, হাত ভেঙে যায়, তাহলে কিন্তু মানে স্প্লিন ব্যবহার করতে হয়। আমরা যেটা স্প্লিন ব্যবহার করি মানে এটা একটা কাঠের টুকরো বলতে পারেন, প্লাস্টিকের টুকরো হতে পারে। এটা এক পাশে ফোম লাগানো থাকে আর এক পাশে শক্ত কাঠ, মানে ফোমের অংশটুকু আমরা বডির পাশেই লাগানো হয়। তো আপনারা ওই যে ফ্র্যাকচারের ক্লাস হলে তখন এই বিষয়গুলো একটু ক্লিয়ার বুঝতে পারবেন। স্যার হ্যাঁ বলেন। ওই যে দেখ একটা প্রশ্ন আছে, দেখো ভাঙা হাড়কে অনড় রাখার জন্য
সিলিং ব্যবহার করা হয় না ব্যান্ডেজ সরি সিলিং ব্যবহার করা হয় না স্প্রিং অ্যাকচুয়ালি ভাঙা হাড়কে অনড় রাখার জন্য স্প্লিন ব্যবহার করা হয়। এবং তাহলে বসে লেখো উত্তর কেটে লেখো যে স্প্রিং ব্যবহার করা হয় সিলিং ব্যবহার করা হয় স্প্লিন্ট লিখবেন, স্প্লিন্ট। ওকে স্যার স্যার যদি বলা হয়, প্রশ্ন হয় যে ভাঙা হাড়কে অনড় রাখার জন্য কি ব্যবহার করা হয়, অবশ্যই স্প্লিন্ট হবে। কিন্তু আমরা হাড় ভেঙে গেলে বা ক্ষত হলে কেটে গেলে আমরা সিলিং ব্যবহার করে থাকি। বুঝতে পেরেছেন? প্রথমত কিন্তু আমরা হাড় ভেঙে গেলে স্প্লিন্ট ব্যবহার করবো, তারপরে চলে গিয়ে সিলিং। সিলিংটা তো পরে আসে, তাই না? মূলত ভাঙা হাড়কে অনড় রাখার জন্য অবশ্যই স্প্লিন্ট ব্যবহার করতে হবে। তো হাড় যদি ভেঙে যায়, আমরা যদি অনেক সময় হাড় নাও ভাঙে হাত কেটে গেলে আমরা ব্যান্ডেজ করে কিন্তু আমরা স্প্লিন্ট ব্যবহার করতে পারি। কিন্তু যদি মানে স্প্লিন্ট ব্যবহার করে তারপরে আমরা সিলিং ব্যবহার করতে পারি। কিন্তু যদি হাড় ভেঙে নাও যায়, সেক্ষেত্রে আমরা ব্যান্ডেজ করে এই সিলিং ব্যবহার করে থাকি, হাতটাকে অনড় রাখার জন্য, স্টেবল রাখার জন্য। হাত যদি কেটে যায়, আপনি যদি নিচের দিকে হাত থাকেন তাহলে তো ব্লাড ব্লিডিং হতে পারে, কারণ মানে রক্তের ফ্লোটা তো নিচের দিকে করায়। এই জন্য মানে আমরা যদি হাত কেটেও যায় সেক্ষেত্রে কিন্তু সিলিং ব্যবহার করে থাকি। আর হাত ভেঙে গেলে অবশ্যই স্প্লিন ব্যবহার করতে হবে। তো আমাদের এই আলোচনা ছিল যে মানে সিলিং কিভাবে দিতে হয়, মানে সিলিং এর ভাঁজগুলো আমরা যে রেস্কিউয়ার আছে, ফার্স্ট এড আমরা যে প্রাথমিক চিকিৎসক হিসেবে আমরা যে ত্রিকোণী ব্যান্ডেজ ব্যবহার করে থাকি, সেই ব্যান্ডেজ নিয়ে আলোচনা করলাম। এবং ত্রিকোণী ব্যান্ডেজের ব্যবহার, ত্রিকোণী ব্যান্ডেজের কিছু ভাঁজ, কিভাবে সিলিং দিতে হয় এবং সিলিং এর প্রকারভেদ নিয়ে আলোচনা করলাম। আপনাদের এই সিলিং সংক্রান্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার ত্রিকোণী ব্যান্ডেজ যেটা, এটা কি স্যার সিলিং এর ভিতরে থাকে নাকি? ত্রিকোণী ব্যান্ডেজটা হচ্ছিল মানে অ্যাকচুয়ালি প্রাথমিক চিকিৎসক হিসেবে আমরা ত্রিকোণী ব্যান্ডেজ ব্যবহার করে থাকি। ত্রিকোণী ব্যান্ডেজের অনেক রকম ব্যবহার আছে। এই যে এটা হচ্ছে ত্রিকোণী ব্যান্ডেজ, হ্যাঁ, আমরা যে দেখতে পাচ্ছি এই ত্রিকোণী ব্যান্ডেজ দিয়ে আমরা বিভিন্ন ধরনের ব্যান্ডেজ বা বিভিন্ন ধরনের বাঁধন দিতে পারি। এটা মানে দেখেন, মানে এটা চারকোনা একটা কাপড়, 38 বর্গ ইঞ্চি একটা কাপড়কে যদি আড়াআড়ি কাটি, দুইটা ত্রিকোণী ব্যান্ডেজ আমরা পেয়ে যাই। এই ত্রিকোণী ব্যান্ডেজকে বিভিন্ন ভাঁজ করে বিভিন্ন ভাবে আমরা ব্যবহার করে থাকি, ব্যান্ডেজ বা বিভিন্ন মানে সিলিং দেওয়ার ক্ষেত্রে। স্যার জি বলেন। হ্যাঁ, কে কথা বলছিলেন বলেন। স্যার আমাদের যদি বাহু ভেঙে যায় তাহলে কি করবো? কোথায়? সামিউল ইসলাম। যদি বাহু ভাঙে যায়, ঠিক বাহু, ও পা ভেঙে যায়, হ্যাঁ, ও আচ্ছা তাহলে কোন ব্যান্ডেজ স্যার? আচ্ছা, বাহু বাহু বাহু। আপনি আর্মটা আর কি না? আর্ম স্যার, আর্ম, এ আর এম, আর্ম। উনি শোল্ডারের কথা বলছেন মেবি স্যার। সাইফুল কি আমার কথা শুনতে পাচ্ছেন? যিনি প্রশ্ন করেছেন, স্যার আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? সাইফুল, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, সামিউল স্যার, সামিউল। আচ্ছা সামিউল, কি আমার কথা শুনতে পাচ্ছেন আপনি? কোনো রেসপন্স নাই। স্যার ওনার নেট প্রবলেম মেবি। হ্যাঁ, এটি আসলে আমি বুঝতে পারতেছি না যে উনি হ্যাঁ, মনে হয় নেট প্রবলেম আছে, শুনতে পাচ্ছে না উনি, শুনতে পাচ্ছে না, নেট প্রবলেম আচ্ছা আছে। ঠিক আছে, উনার যে প্রশ্নটা ছিল বাহু ভেঙে গেলে, বাহু ভেঙে গেলে মানে কি করতে হবে, উনি বাহু বলতে কি বুঝাইছে আমি বুঝতে পারিনি।
কারণ উনি বুঝতে পারে না আর্মটা শোল্ডার যেটা বলছিলেন এটাই উনি বুঝতে পারে না। আর্ম স্যার তাহলে কি হাত বোঝানো হয়েছে? না স্যার আর্ম আর্ম আপনি যেটাতে আইছেন এইটাই তো ভেঙে গেল আর্ম। হ্যাঁ সেটাই, আমাদের কবজি থেকে অগ্রভাগে, আঙ্গুলের অগ্রভাগে যদি ভেঙে যায় এটা হচ্ছে স্মল আর্ম বলি। আর এই যে কোনোই থেকে যদি আমাদের এই কবজি পর্যন্ত এই অংশ যদি ভাঙে তাহলে আমরা লার্জ আর্ম বলি। তো লার্জ আর্ম ভেঙে গেলে লার্জ আর্ম সিলিং দিব, স্মল আর্ম ভেঙে গেলে স্মল আর্ম সিলিং। এছাড়া বাকি যেটা সেন্ট জন সিলিং একটু স্পেশালি এটা হচ্ছিল যে যদি শোল্ডার জয়েন্টে আঘাত হয় সেক্ষেত্রে হাতটাকে স্টেবল করে রাখতে হয়, সেক্ষেত্রে সেন্ট জন সিলিং আমরা দিয়ে দেয়। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন? স্যার আমি যেটা বুঝতে পারলাম উনি বাবু যেটা বলতে চাইছে আমাদের কুনুইয়ের উপরের যে অংশটা স্যার, আপনাদের কুনুইয়ের উপরের অংশটা এটার কথা বলতে চাইছি স্যার। ও আচ্ছা আচ্ছা, ওই অংশ যদি ভেঙে যায় মানে অ্যাকচুয়ালি আপনার কবজি থেকে শুরু করে ওই অংশ পর্যন্ত একদম শোল্ডার জয়েন্ট পর্যন্ত এখানে কোথাও যদি ভেঙে যায় প্রথমত স্প্লিন দিতে হবে স্টেবল রাখার জন্য, এবং এই ঝুলিয়ে রাখার জন্য লার্জ আর্ম সিলিং দিবেন। জি ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ স্যার, সুন্দর। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। জি বলেন। স্যার আমরা হাতকে অন রাখার জন্য স্যার সিলিং ব্যবহার করতেছি স্যার। হ্যাঁ আর পায়ের জন্য স্যার আমি কি করবো? পায়েকে ঝুলানো বা পাকে ঠিক রাখার জন্য কি ব্যবহার করতে হবে স্যার? পায়ের জন্য স্যার, পায়ের জন্য। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। অ্যাকচুয়ালি আমরা হাত টানো রাখার জন্য মানে সিলিং ব্যবহার করতেছি। আসলে বিষয়টা হচ্ছে কি, যদি কারো যদি মানে হাত ভেঙে যায় বা কেটে যায় যাই হোক তখন ব্লিডিং হয়। অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে ব্লিডিং বন্ধ করা, যেমন আপনারা জানেন 4টা ধাপ আছে। যেমন প্রথমত ডাইরেক্ট প্রেসার, যেখানে দিয়ে ব্লিডিং হবে সেখানে চাপ প্রয়োগ করতে হবে, সেই জায়গাটাকে উত্তোলন করতে হবে, উপরের দিকে রাখতে হবে। তারপরে হচ্ছে প্রেসার পয়েন্টে চাপ প্রয়োগ করা, এবং সর্বশেষ যদি রক্তপাত বন্ধ করা না যায় টুনিকেট বাঁধতে হবে। তো বেসিক্যালি হাত পা ভেঙে গেলে বা কেটে গেলে নিয়ম হচ্ছে যে ব্লিডিং বন্ধ করতে হবে আর স্টেবল করতে হবে। পায়ের ক্ষেত্রে হচ্ছিল পা যদি ভেঙে যায় এটাকে প্রথমত স্প্লিন ব্যবহার করে এটাকে ব্যান্ডেজ করতে হবে, ব্যান্ডেজ করে স্প্লিন ব্যবহার করতে হবে, স্প্লিন ব্যবহার করে এটাকে স্টেবল করতে হবে, এবং এই পাটাকে উপরের দিকে রাখার চেষ্টা করতে হবে। আপনি যদি শুয়ে থাকেন পাটা একটু উপরের দিকে, তো এই বিষয়টা করতে হবে, এবং বেসিক্যালি দ্রুত হসপিটালে নিয়ে যেতে হবে। পা ভেঙে গেলে নিশ্চয়ই এই সিলিং দেওয়া যাবে না, কারণ এই সিলিং তো হাত ঝুলিয়ে রাখার জন্য ব্যবহার করা হয়। বুঝতে পেরেছেন? আর স্যার প্রেসার পয়েন্ট কত, মানুষের শরীরে প্রেসার পয়েন্ট কতটা স্যার? টোটাল 26টা প্রেসার পয়েন্ট আছে। আপনারা জানেন যে ওই যে ডাক্তারের কাছে গেলে ডাক্তার কিন্তু চেক করে, যে পালস চেক করে, হাতে চেক করে রেডিয়াল পালস, তারপরে আপনার গলায় আছে ক্যারোটিড পালস, আপনার হাতে আছে ব্রেকিয়াল পালস, কোমরে আছে ফিমোরাল পালস, পায়ে আছে ডরসাল স্পেডিস, এই ধরনের অনেক আছে আর কি। এরকম 26টা প্রেসার পয়েন্ট আছে। এই প্রেসার পয়েন্টে একটু চাপ প্রয়োগ করতে পারলে রক্তের ফ্লোটা কমে যায়, ব্লিডিংটা কমে যাবে। বুঝতে পেরেছেন? স্যার মাথার হাড়ের সংখ্যা কয়টি স্যার? সরি, মাথার হাড়ের সংখ্যা কয়টি? মানবদেহের হাড়ের সংখ্যা 206টি। তবে আরেকটা বিষয় হচ্ছে নিউবর্ন বেবি যারা থাকে তাদের শরীরে 300টা হাড় থাকে। স্যার বলছিলাম যে মাথার হাড়ের সংখ্যা কয়টি স্যার? মাথা, জি স্যার। মাথার হাড় কয়টা? মাথা তো স্কাল বলে স্যার, হাড় তো নাই মনে হয়। মাথায় তো স্কাল একটা হাড়ি থাকে সেখানে, এবং চোয়াল সংযুক্ত থাকে। বুঝতে পেরেছেন? নিউবর্ন বেবিদের হাড়ের সংখ্যা কতটি বললেন স্যার? 300টা। 300 বাট মানুষের শরীরে কিন্তু 206টা। আপনার শরীরে 206টা হাড় আছে। স্যার আগামী 19 তারিখে আমাদের কি প্র্যাকটিক্যাল হবে? রাইট, আপনাদের প্র্যাকটিক্যাল হবে। আপনাদের যথারীতি রুটিন অনুযায়ী প্র্যাকটিক্যাল হবে। তো আমার মনে হয় আর কোনো প্রশ্ন না থাকলে আপনাদের ক্লাস শেষ করে আপনাদের আরেকটা ক্লাস শুরু হবে এখনই। আপনারা নতুন লিংকে জয়েন করবেন সবাই। জি স্যার, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর আপনাদের এই যে ক্লাস হলো এগুলো প্র্যাকটিক্যাল হবে। প্র্যাকটিক্যাল হলে আরো বিস্তারিত আপনারা স্পেসিফিক বুঝতে পারবেন।
আশা করি কারণ এগুলো প্র্যাকটিক্যাল করার প্রয়োজন আছে আপনাদের, কারণ এগুলো প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে। এগুলো থেকে স্যার থিওরিটিক্যালি কোনো প্রশ্ন থাকে কিনা স্যার? স্যার রোগী কত প্রকার স্যার? রোগী দুই প্রকার স্যার। রোগী দুই প্রকার, ব্যান্ডেজ একটা কোশ্চেন রোগী দুই প্রকার। জি একটা কোশ্চেন হ্যাঁ জি বলেন। বলেন প্লিজ, নেটওয়ার্ক বোধহয় প্রবলেম দুই হচ্ছে। প্রকার স্যার, একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন আপনার কোশ্চেন, শুনতে পাচ্ছি। একটা কোশ্চেন ছিল স্যার। কোশ্চেনটা আসলে ক্লাস রিলেটেড না, বাট তারপর ফায়ার সার্ভিসের সাথে যেটা আপনি আসেন রিলেটেড বলতে হবে, করার দরকার নেই। স্যার, আগুন লাগার কারণ কয়টা স্যার? আগুন লাগার কারণ কয়টি স্যার? আপনার বলতে পারবেন ভাই। অ্যাটেনশন প্লিজ। আমার কোশ্চেনটা ছিল স্যার যে আগুন লাগার কারণ, একটা টপিক আগুন লাগার আপনাদের একাধিক কথা হচ্ছে। আগুন লাগার কারণ কি চারটি? হ্যাঁ আগুন লাগার কারণ চারটি না। আগুন লাগার যে কারণগুলো আছে এটাকে 4 ভাগে ভাগ করা হয়েছে, বাট আগুন লাগার শত শত কারণ আছে, বুঝতে পারছেন? স্যার রোগী দুই প্রকার, কি কি স্যার? রোগী দুই প্রকার। মেডিকেল রোগী এবং কমন রোগী। হ্যাঁ এই তো। স্যার আমাকে সুযোগ কি কি আচ্ছা স্যার? রোগীর একটা একটা শেষ হচ্ছে স্যার। রোগীটা স্যার, রোগী স্যার দুই প্রকার। আমরা আগে ছিলাম না এর জন্য স্যার। প্লিজ আপনারা একজন কথা বলবেন, একাধিক কথা বললে হবে না। আচ্ছা প্রথমত আমাদের এই ক্লাসটা কিন্তু সিলিং ব্যান্ডেজের উপরে। আগুনের প্রশ্ন করলে কিন্তু ক্লাস শেষ হবে না, বুঝতে পারছেন? তারপর একটা প্রশ্ন করেছেন, আমি প্রশ্নটা উত্তরটা দিয়ে আমি ক্লাসটা শেষ করব। 2টা প্রশ্ন ছিল লাস্ট, আর এছাড়া আর প্রশ্ন নিব না, কারণ আপনাদের আরেকটা ক্লাস আছে, সেই ক্লাসে জয়েন করতে হবে। আপনাদের প্রথম প্রশ্ন ছিল যে একজন একটু প্রশ্ন করেছে আগুনের কারণ কয় প্রকার, কয় ধরনের, আর আরেকজন প্রশ্ন করেছেন রোগী কয় প্রকার। রোগী হচ্ছে 2 প্রকার, একজন অবশ্য অলরেডি বলেছেন, ট্রমা পেশেন্ট এবং মেডিকেল পেশেন্ট, 2 প্রকার রোগী। ট্রমা পেশেন্ট যেটা আঘাতের কারণে যারা অসুস্থ হয়, আহত হয়, আর মেডিকেল পেশেন্ট হচ্ছে কোনো রোগজনিত কারণে যে অসুস্থ হয়। এই 2টা পেশেন্ট আর কি, মেডিকেল পেশেন্ট এবং ট্রমা পেশেন্ট। আর এটা ছিল প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন ছিল যে আগুনের কারণ কয়টি। আগুনের কারণ আছে শত শত কারণ আছে, বাট আগুনের কারণকে 4 শ্রেণীতে ভাগ করা হয়েছে, 4টা শ্রেণী। একটা হচ্ছে ন্যাচারাল মানে কারণ, তারপর হচ্ছে অ্যাক্সিডেন্টাল, তারপর হচ্ছে ন্যাচারাল, অ্যাক্সিডেন্টাল, আনডিটারমাইন্ড, আর হচ্ছে ইনসিনডিয়ারি। ন্যাচারাল, অ্যাক্সিডেন্টাল, আনডিটারমাইন্ড, ইনসিনডিয়ারি, এই 4টা মানে কারণকে 4টা ভাগে ভাগ করা হয়েছে। ন্যাচারাল হচ্ছে প্রাকৃতিক কারণ, আনডিটারমাইন্ড হচ্ছে অজ্ঞাত, মানে কি কারণে আগুন লাগছে আসলে সেটা জানা যাচ্ছে না। আর অ্যাক্সিডেন্টাল মানে যত রকম অ্যাক্সিডেন্টের কারণে মানে আগুন লাগে, দুর্ঘটনা ঘটে। আর আরেকটা ছিল যে ইনসিনডিয়ারি, শত্রুতাবশত, ঠিক আছে, ধ্বংসাত্মক। এই 4টা ভাগে ভাগ করা হয়েছে আগুনের শত কারণগুলো। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা আপনাদেরকে